সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, সুদ হার কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দুশ্চিন্তায় বিনিয়োগকারী, নিরাপদ বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ। ঘরে এখনো চাল নেই, অনেকজনই উদ্ধার করে খায়। পাশে ঘরে ভাত আনিয়ে খাওয়াইয়ে মাদ্রাসা মেলা করাই দিছি। 10 কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও সহায়তা পাননি অনেক জেলে। নামমাত্র বরাদ্দেও 9/6 অভিযোগ। যোগ হয়েছে জেল জরিমানার খরচ, নির্দেশনা দিয়ে খালাস অধিদপ্তর। ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক, হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় 300-র বেশি ট্রাক। চাহিদা কমায়, কমছে দাম, স্থানীয় বাজারে ইতিবাচক প্রভাব। ওয়াশিংটনে আইএমএফ বিশ্বব্যাংক বার্ষিক সভা শুরু হচ্ছে আজ। গুরুত্ব পাবে আগ্রাসী মার্কিন শুল্কের বৈশ্বিক প্রভাব। আইএমএফের প্রতিশ্রুত ঋণ ছাড়ে বিশেষ জোর বাংলাদেশের। এবং শুল্ক আরোপ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র চীন। ট্যারিফ কার্যকর হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের। দুই দেশের বাণিজ্য দ্বন্দ্বে অস্থির শেয়ার বাজার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, এজন্য আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এ অবস্থায় এখাতে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থ ভাণ্ডারে। মানুষ ভীতু ব্যাংকের অবস্থায়, তো এইখানে সরকারি ব্যবস্থায় এটা নেয়, এই জন্য মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে এবং খুব অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণভার কমাতে সঞ্চয়পত্রের সুদহার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখন যেহেতু ইনফ্লেশন রেট সিঙ্গেল ডিজিটসে চলে অ্যারাউন্ড 7 বলতে ভাই, এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। মন্দা বিনিয়োগে এমনিতেই ক্রমাগত সংকুচিত হচ্ছে কর্মসংস্থান, আয়ের সুযোগ। এমন বাস্তবতাকে সামনে এনে নির্ভর অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অলরেডি সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। অর্থাৎ এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, তার চেয়ে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের সুদাসল বাবদ প্রায় 6063 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কামাল মুজেরি। জনাব মুস্তাফা কামাল মুজেরি, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রে। এক্ষেত্রে আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে কেমন প্রভাব পড়তে পারে? দেখুন,
একটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের যে ওই যেটা সেভিংস সার্টিফিকেট আমরা বলি, অর্থাৎ সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রের বিনিয়োগকারী কিন্তু বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারী আছে। যেমন এখানে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও আছে এবং যারা স্বল্প আয়ের জনগোষ্ঠী তারাও কিন্তু অনেকটা বিনিয়োগ করে। এখন একটা জিনিস হচ্ছে যে এই যে সঞ্চয়পত্র, এর সুদের হারটা যেহেতু মোটামুটি একটা ভালো সুদের হার ছিল এবং এটা যেহেতু সরকার কর্তৃক প্রবর্তিত, কাজেই এটা কিন্তু আমাদের দেশে যথেষ্ট পপুলারিটি, অর্থাৎ সকলেই নির্বিঘ্নে এখানে সঞ্চয় করতেন। বিশেষ করে যারা স্বল্প আয়ের জনগোষ্ঠী তারা তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই খাতে তারা যথেষ্ট সাধ্যমতো বিনিয়োগ করার প্রচেষ্টা নিতেন। এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে সরকার কিন্তু এই সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, যেহেতু এতে সুদের হারটা বেশি। কাজেই সরকারের রাজস্ব ঘাটতির যে ভার, এই ভারটাকে লাঘবের জন্য সরকার কিন্তু ওই সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে যারা বিশেষ করে স্বল্প বিনিয়োগকারী, যাদের ভবিষ্যৎ নিরাপত্তার আর কোনো খুব একটা আমাদের দেশে সফল বিনিয়োগের কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্ভোগের কারণ হিসেবে দেখা দিতে পারে। এই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সঞ্চয়পত্র যদি আমাদের দেশে সরকারের জন্য এটা একটা উচ্চ ব্যয় একটা মাধ্যম হয়, তাহলে আমাদের অন্যান্য যে বিনিয়োগের ক্ষেত্রগুলো আছে সেগুলো যাতে স্বল্প আয়ের জনগোষ্ঠী তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হতে পারেন, সেই ব্যবস্থাটা করতে হবে। আপনি দেখুন যে আমরা যদি আমাদের শেয়ার বাজারের কথা দেখি বা বন্ড বাজারের কথা দেখি, বন্ড বাজার খুব একটা ব্যস্ত নেই এবং শেয়ার বাজারে যেখানে সেটা কিন্তু আমাদের শেয়ার বাজার একান্তই এমন একটা বাজার যে বাজারটায় সবসময় এত বেশি উঠানামা করে এবং যার ফলে বিশেষ করে যারা সাধারণ বিনিয়োগকারী, স্বল্প বিনিয়োগকারী, তারা কিন্তু সবসময় এই শেয়ার বাজারে বিনিয়োগ করে তারা যথেষ্ট ক্ষতির মুখে পড়েছেন, যার ফলে তারা কিন্তু আর সহজে এখন শেয়ার বাজারমুখী হতে চান না। অর্থাৎ এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারকে এই যে অন্যান্য যে মাধ্যম, বিনিয়োগের মাধ্যম, এখন কিন্তু শুধুমাত্র একটা মাধ্যমই রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যবস্থায় আমানত। এটাই যেহেতু সরকার এই সঞ্চয়পত্রগুলোকে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে, এই জন্য যেটা প্রয়োজন যে অন্যান্য বিকল্প যে বিনিয়োগের মাধ্যমগুলো আছে, যেমন শেয়ার বাজার, বন্ড বাজার, অথবা যেমন সার্বজনীন পেনশন ব্যবস্থা, এইগুলোকে উন্নত করা উচিত, যাতে বিশেষ করে স্বল্প আয় জনগোষ্ঠী তারা বিনিয়োগের অন্যান্য মাধ্যমগুলোতে তাদের স্বল্প যে সঞ্চয় আছে সেটা বিনিয়োগ করতে পারে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কাজেই এই ধরনের যদি কিছু আমাদের যেটাকে বলে যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট চ্যানেল, এইগুলোকে যদি ডেভেলপ করা না সম্ভব করা হয়, তাহলে কিন্তু বিশেষ করে ক্ষুদ্র এবং স্বল্প বিনিয়োগকারী পরিবার এবং অন্যান্য যারা প্রতিষ্ঠানগত আছেন তারা কিন্তু কোনো তাদের সামনে তেমন কোনো বিকল্প থাকবে না। কাজেই এই দিকটা চিন্তা ভাবনা করে যেমন সরকার এই সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসছেন, কিন্তু একই সঙ্গে সঙ্গে এই অল্টারনেটিভ যে মার্কেটগুলো আছে এগুলোকে যাতে এটা বিশেষ করে স্বল্প আয়ের জনগোষ্ঠী বান্ধব করে তোলা যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে তাদের বিনিয়োগের মাধ্যমটা সংকুচিত না হয়ে যায়, তারা বিভিন্নভাবে বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করতে পারে। এতে দেশ যেমন উপকৃত হবে, তেমনি তারা এই পরিবারগুলো তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে। আচ্ছা স্যার, জেনে নিতে চাচ্ছে যে সঞ্চয়পত্র থেকে সরকার সরে এলে এটি সুরক্ষা খাতকে কতটুকু, সামাজিক সুরক্ষা খাতকে কতটুকু নিশ্চিত করতে পারে? এখন সামাজিক সুরক্ষা খাত
তো এখন খুব একটা আমাদের এখানে কাজ করছে না। সব বিগত ৩-৪ বছর আগে যে সামাজিক সুরক্ষাটা কর্মসূচি যেটা নেওয়া হয়েছিল, এটা কিন্তু এখন অনেকটাই অচল অবস্থায় পড়ে আছে। কাজেই আমাদেরকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা এইটাকে আবার গতিশীল করতে হবে। এর জন্য প্রয়োজন যে ধরনের যে সেই সময় যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল এটার একটা সংস্কার সাধন করা প্রয়োজন। কাজেই এখানে গুরুত্ব দিতে হবে যাতে সামাজিক সুরক্ষা ব্যবস্থাটাকে সার্বজনীন করা সম্ভবপর হয় এবং যাতে বিশেষ করে স্বল্প এবং দরিদ্র আয়ের জনগোষ্ঠী তারা যাতে ভবিষ্যৎ নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য তাদের প্রয়োজনীয় সঞ্চয় বিনিয়োগ করতে পারে। এই জন্য এই যেটা আপনি বললেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এটাকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে। সঞ্চয়পত্র থেকে সরকার বের হয়ে এলে এটি ঋণ ভার কেমন কমতে পারে বা আদৌ কমবে কিনা? এখন এটা নির্ভর করছে সরকার যদি আপনার ঋণ গ্রহণ করতে হয়, অর্থাৎ সরকার নিজস্ব কর এবং অন্যান্য খাতে রাজস্ব বৃদ্ধি যদি না করতে সক্ষম হয়, তাহলে তো সরকারি ব্যয় মেটানোর জন্য ঋণ গ্রহণ করতেই হবে। এখন ঋণ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের যেটাকে আমরা বলি বহিষ্ঠ ঋণ, অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত ঋণ, এটা তো একটা সীমিত আকারে, কারণ আমরা ইচ্ছা করলেই তো আর নিতে পারি না বা সক্ষম হই না। কাজেই সরকারকে আমাদের অভ্যন্তরীণ ঋণের উপরে বেশি নির্ভর করতে হয়। এখন এই যেটা আপনি সঞ্চয়পত্র থেকে বেরিয়ে আসলে সরকারকে যদি ঋণ গ্রহণ করতে হয়, তখন তাহলে তাকে নির্ভর করতে হবে ব্যাংক ব্যবস্থার উপরে অথবা কেন্দ্রীয় ব্যাংকের উপরে। এবং আমরা সবাই জানি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি সরকার বেশি ঋণ গ্রহণ করে তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে টাকা ছাপিয়ে দিতে হয় এবং তার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির একটা প্রবণতা দেখা দিতে পারে। আবার সরকার যদি আপনার কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, অর্থাৎ ব্যাংক ব্যবস্থা থেকে যদি ঋণ গ্রহণ করে, তাহলে যে সমস্যাটা হতে পারে, সরকার যদি বেশি ঋণ গ্রহণ করে তাহলে কিন্তু বেসরকারি খাতের ঋণ প্রবাহটা তখন সংকুচিত হতে পারে, যেটা আমাদের প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। কাজেই এটা মাথায় রেখে সরকারকে দৃষ্টি দেওয়া বেশি প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের রাজস্ব আদায়ে এটাকে বৃদ্ধি করার দিকে বেশি নজর দিতে হবে, যাতে সরকারের ঋণ গ্রহণ ক্ষমতা একটা লিমিটের মধ্যে থাকে, একটা সীমিত আকারে থাকে, যাতে এটা আমাদের বেসরকারি খাতকে বিরূপভাবে প্রভাবিত না করতে পারে, আবার সরকারের খাতের যে ব্যয় সেটা মেটানো সম্ভবপর হয়। কাজেই সেই দৃষ্টিগুলোকে আমাদের, এই ধরনের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে আমাদেরকে জোর দিয়ে আমাদের যেখানে যেখানে যে ফাঁকগুলো রয়েছে, গ্যাপগুলো রয়েছে, এগুলো দূর করার জন্য একটা সার্বিক প্রচেষ্টা নেওয়ার প্রয়োজন আছে। জনাব মুস্তাফা কামাল মুজিরি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সময় টেলিভিশনকে ধন্যবাদ। আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কামাল মুজিরি। ইলিশ রক্ষায় সাগর ও অভয় আশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞায় আয় রোজগার বন্ধ ৩৮ জেলার জেলেদের। এখনও সরকারি সহায়তা পায়নি অনেক পরিবার, তাদের দিন কাটছে অর্থাহারে অনাহারে। বরগুনা প্রতিনিধি সাইফুল মিরাজের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। মাছ ধরেই চলে বরগুনার জেলে বশিরের পরিবার, কিন্তু মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদী ও সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার অপেক্ষায় তিনি, তবে ১০ দিনেও মেলেনি কিছুই। এরই মধ্যে ফুরিয়েছে ঘরের চাল ডাল সহ নিত্যপণ্য, তাই সন্তানদের নিয়ে এখন অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে তার পরিবারকে। আমার ঘরে দুপুরেও চাউল নাই, রাত্রের নাই, এখন আমি অসহায় পড়ে আছি, কিন্তু আমি জালবা ছাড়া অন্য কোনো কাজ পারিনি। সকালে আমার পাশের ঘরে দুটো বাতান দিয়ে খাওয়াইয়ে মাদ্রাসায় মেলা করাই দিছি, এই যে দুপুর দিয়ে আইয়ে যে কি খাইবে এমন কোনো পণ তো আমার নাই।
শুধু জেলে বশির নন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ায় বিপাকে উপকূলের হাজারো জেলে পরিবার। কিছু জেলায় সহায়তা হিসেবে দেয়া হয়েছে 25 কেজি করে চাল, তবে এতেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। সরকার দেয় 25 কেজি, আমরা 25 কেজি পাই না। হ্যাঁ, আপনার 10 কেজি আবার চুরি করে, 10 কেজি চুরি করলে আমরা কি খামো? আমরা অভিযোগ করুন কোনো পথই তো পাই না, কাটে মৎস্য অফিসার ভোট করে হারা কয় আমরা কি করবো। জেলেদের অভিযোগ, বরাদ্দের 25 কেজি চালের মধ্যে 18 থেকে 20 কেজি পাচ্ছেন তারা। এতে 22 দিনের সহায়তা হিসেবে দৈনিক মিলেছে মাত্র 800 থেকে 900 গ্রাম চাল, যার বাজার মূল্য সর্বোচ্চ 50 থেকে 60 টাকা। অথচ সংসার খরচ প্রতিদিন 600 থেকে 700 টাকা। নামমাত্র এ সহায়তায়ও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলোর। আমরা জেলারা প্রত্যেকটা ঘরের ফ্যামিলি গরিব, যেহেতু এক ঘরে এখনো চাল নেই, অনেকজনই উদ্ধার করে খায়। সব জেলে এখন বসা, কিস্তি বাদা হাত দিতে পারতেছে না, আবার আয় আর যায় ধার কর্জ করিয়া আমার এত কদিন যা দেখাইছেন হ্যাঁ টাকা নাই বা হেরাও আন দিতে চায় না। জেলে পরিবারগুলোর জন্য চালের সঙ্গে আর্থিক সহায়তাও দেওয়ার প্রয়োজন দেখছেন তাদের বিভিন্ন সংগঠনের নেতারা। 22 দিনে মানুষজন কি খাইবে, দেয় 20 কেজি চাল, 20 কেজি চালের সাথে যদি 2000 টাকা দিত তাইলে এগুলো মোটামুটি খাইয়ে পড়ে বাঁচত। অবশ্য মৎস্য অধিদপ্তর বলছে সহায়তা বাড়ানোর কোনো পদক্ষেপ নেই তাদের। বরাদ্দের 25 কেজি চাল নির্ধারিত সময়ে পাওয়া নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। আমরা প্রতি পরিবারের জন্য 25 কেজি হারে 22 দিনে দিয়ে থাকি, সেটা পূর্ব নির্ধারিত হয়েছে। এখন বিভিন্ন পর্যায় থেকে দাবি এসেছে যে আসলে এখানে সহযোগিতার পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার। মাননীয় উপদেষ্টা ম্যাডাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, এমনকি খুব চেষ্টা করেছেন, চেষ্টা করেও যাচ্ছেন যাতে এই পরিমাণকে আরও ভবিষ্যতে বৃদ্ধি করা যায়। শুধু এবছর নয়, বরগুনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সহায়তা পৌঁছাতে দেরি হয় প্রতি বছরই। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরিশালেও নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পরও সব জেলের হাতে পৌঁছায়নি সরকারি সহায়তার 25 কেজি চাল। এ অবস্থায় অনেকে বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। অপূর্ব রিপোর্ট। চাচাতো দুই ভাই জয়নাল, রাজ্জাক নদীতে মাছ শিকার করতে না পারায় মেঘনার পারে ছেঁড়া জাল ঠিকঠাক করছেন। দুজনের ঘরেই 6 জন করে সদস্য। তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার 22 দিন নদীতে নামায় নিষেধাজ্ঞা দিলেও তাদের খাদ্য সহায়তার কোনো ব্যবস্থা করা হয়নি। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা পাইনি। আমরা যে জাল পাই এই জাল তো অভিযান দিলে বাইতে পারি না, আমরা 6 জনে খাই কে। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা ঘেঁষা, মেঘনা ও আশপাশের নদীতে দেখা যায় শত শত ট্রলার, নৌকায় মাছ শিকার চলছে। এদের পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত, তেমনি জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিক সময় না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে, নিষেধাজ্ঞার 22 দিনে একটি পরিবারের হাতে শুধুই মাত্র 25 কেজি করে চাল দিলেই কি খাদ্য চাহিদা মেটানো সম্ভব? জাল পাইছি এত বছর কোনো নামের এই কাঠ নেই, পোলালে খাইতে কষ্ট হয়। যারা যাইলা তারা মনে করেন পায় না, আর যারা যাইলা না তারাই পায়। আমাকে 5 টাকা দেয় না স্যার, আমি জানেন আমি যাচাই করেন বেরিতে মানুষের কাছে কষ্ট করে খাই। বরিশালের পাশাপাশি এমন অভিযোগ পটুয়াখালীর জেলেদেরও। 22 দিনের জন্য 25 কেজি করে চাল নাম সর্বস্ব বলছেন জেলেরা। তাও আবার নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পার হতে চললেও জোটেনি। আমাকে চাল দেওয়ার কথা 80 কেজি, হেরা দেয় 25 কেজি, এতে তো আমাকে সংসার চলে না। যারা জাল পায় হেরা নাম থাকে না, নাম থেকে যারা চা বানায়। ইন্ডিয়ার জেলেরা তারা আমাকে দেশের মধ্যে হাইন দিয়ে তারা মাছ ধরিয়া তারা সোনার ফসল তারা লইয়ে যায়। নিষেধাজ্ঞা সফল না হলে ইলিশের উৎপাদন কমবে জানিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, দ্রুত নিবন্ধিত প্রত্যেক জেলের হাতে খাদ্য সহায়তা পৌঁছে যাবে। শুধু এই বিভিন্ন সময় নিষেধাজ্ঞার সময় চাল ডাল সহযোগিতা বা আদার্স এরকম না, অন্যান্য বিভিন্ন বিকল্প কর্মসংস্থানমূলক কাজ বা আদার্স ফ্যাসিলিটিসগুলোতে তাদেরকে আমরা অন্তর্ভুক্তি করব। বরিশাল বিভাগের 6 জেলায় নিবন্ধিত জেলে 4,19,000-এর কিছু বেশি। এদের মধ্যে 3,40,000 জেলেকে খাদ্য সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেয়া হবে। মজুদ না থাকায় নিবন্ধিত জেলেদের থেকেই 1 লাখ জেলে চাল পাচ্ছে না। আর এর বাইরে অনিবন্ধিত রয়েছে আরো লাখো জেলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবারে বন্দর বাণিজ্যের খবর।
হিলি স্থলবন্দরে ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক থাকলেও ক্রেতা সংকটে কমেছে দাম। বন্দরে খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৩০০-র বেশি চাল বোঝাই ট্রাক। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। 12 আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত 1,49,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। তবে আমার বন্দর যে ট্রাকগুলো দেখতেছেন, বন্দরে প্রায় 300 ট্রাকের উপরে দাঁড়িয়ে আছে, সেই ট্রাকগুলো খালাসের অপেক্ষায়। তবে চালের আমদানি স্বাভাবিক থাকলেও বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে। এর কারণ হিসাবে আমি ব্যবসায়ীদের কাছে জানবার চেষ্টা করেছিলাম, যারা চাল কিনতে আসছেন তারা বলছেন যেহেতু চালের বর্তমানে যে চালগুলো আসছে সে চালগুলো কোনো মজুদের কোনো সুযোগ নাই, তাদেরকে তাদেরকে বিভিন্ন জায়গায় জবাব দিতে করতে হচ্ছে। তাছাড়া চালগুলো কিন্তু বন্দর থেকে বিক্রি হচ্ছে এবং চালগুলো যেখানে তারা বিক্রি করছেন সেখানে কিন্তু তারা চাহিদা কমেছে। তো আমি একজন আজকে পাইকারের সাথে কথা বলেছিলাম। পাইকারি ব্যবসায়ী বলছেন যেখানে তারা 5 গাড়ি চাল কিনতো সেখানে তারা 2 গাড়ি বা 1 গাড়ি চাল কিনতেছে। এর কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু নতুন যে আগাম ধান সেগুলা কিন্তু উঠতে শুরু করেছে এবং সেই উঠার কারণে কিন্তু সেখানে চালের চাহিদা কিন্তু কম হচ্ছে। আমদানিকারকরা বলছেন যেহেতু চালের প্রায় দ্বিতীয় মেয়াদটা প্রায় শেষের দিকে, অনেকে ব্যালেন্সে তাদের বরাদ্দ কিন্তু কম হয়ে যার কারণে কিন্তু চাল কম আমদানি করছেন। গতকালকেই কিন্তু প্রায় 54 ট্রাক চাল আমদানি হয়েছে। তাছাড়া কিন্তু এ পর্যন্ত প্রায় 3,443টি ট্রাক কিন্তু এ পর্যন্ত আমদানি হয়েছে বন্দরে। তো সব থেকে যে চালগুলো আমদানি হচ্ছে সেটা সরু জাতের চাল বেশি আমদানি হচ্ছে। গত 2 দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কিন্তু 1 থেকে 1.5 টাকা চালের দাম দাম কমেছে। তো এই কমার পিছনেই কিন্তু ব্যবসায়ীরা বলছেন যেহেতু চালগুলো দীর্ঘদিন থেকে বন্দরে অপেক্ষা এবং বন্দরের যে খরচ সেটা তাদেরকে ব্যয় বাড়ছে, যে কারণে তারা কিন্তু চালগুলো তারা বিক্রি করে দিচ্ছেন। তাছাড়া আরেকটা বিষয় আপনাকে ব্যবসায়ীরা বলছেন যেহেতু চালগুলো সরকার যেহেতু শর্ত দিয়েছে যে চালগুলো তাদেরকে মজুত করা যাবে না, গুদামে রাখা যাবে না, যে কারণেই তারা কিন্তু চালগুলো দ্রুত বিক্রি করার জন্য কিন্তু বন্দরে তারা চালগুলো রেখে দিয়েছেন, যে কারণে তারা কিন্তু বিক্রি কম হচ্ছেন। তাছাড়া এখানে এ পর্যন্ত 25 ট্রাক আতপ চাল 843 মেট্রিক টন আতপ চাল এখানে আমদানি হয়েছে। এ পর্যন্ত আতপ চালের বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে, সিদ্ধ চালের চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বর্তমানে আজকে যদি বাজার দরটা আপনাকে জানাই, সরু জাতের যে সম্পাকারের সেটা কিন্তু 63 থেকে 64 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর স্বর্ণা যেটা সে চাল কিন্তু 49 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো চালের বেচা বিক্রি বর্তমানে আমি যদি আপনাকে ক্যামেরা দিয়ে দেখাই। আর তাছাড়া আর একটা জিনিস বলি যে এই যে আমদানি কিন্তু চাল আমদানি হবার পরে স্থানীয় বাজারে কিন্তু চালের যে দাম সেখানে কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত চালের দাম কমছে। তাই সেখানে কিন্তু একটা সাধারণ ক্রেতাদের মাঝে কিন্তু আমি একটা স্বস্তি দেখেছি। আমি স্থানীয় বাজারে আজকে খোঁজ নিয়ে দেখেছি, সেখানে যারা স্থানীয় বাজারে যারা ক্রেতা আছে তারা কিন্তু অনেকটাই কিন্তু তারা বলছেন স্বস্তি প্রকাশ করেছেন। তো হিলি স্থল বন্দরে চাল আমদানি বাজারের দাম নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সকাল থেকে প্রধান সূচকের উত্থানে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। যেমনটা দেখতে পাচ্ছি 3টি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের 45 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5247.53 পয়েন্টে এবং ডিএসসি এস ইন্ডেক্সের 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1123.82 পয়েন্টে এবং ডিএস 30 ইন্ডেক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2014.95 পয়েন্টে। এখন পর্যন্ত সর্বমোট লেনদেন হয়েছে 17,70,00,000, 173 কোটি 80 লাখেরও বেশি। এই মুহূর্তে 293টি কোম্পানির লেনদেন বেড়েছে এবং শেয়ারের দাম বেড়েছে। 48টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 51টি কোম্পানির শেয়ারের মূল্য অপরিবর্তিত রয়েছে। এবার চলে যাচ্ছি শীর্ষ 20টি কোম্পানির বর্তমান শেয়ারের অবস্থান জানতে। শুরুতে দেখতে পাচ্ছি ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের
প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 22 টাকা 20 পয়সায়। এটির সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 22 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন ছিল 21 টাকা। সিভিও পেট্রোকেমিক্যালসের বর্তমানে শেয়ারের মূল্য 205 টাকা 10 পয়সা এবং এটির সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 205 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন শেয়ারের মূল্য ছিল 198 টাকা 60 পয়সা। প্রগতি ইন্স্যুরেন্সের বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য 83 টাকা এবং এটির সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 83 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন ছিল 81 টাকা 80 পয়সা। সিনটেক্সে দেখতে পাচ্ছি এখন বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য 28 টাকা 10 পয়সা। এটির সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 28 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন ছিল 26 টাকা 70 পয়সা। পরের অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য 45 টাকা 60 পয়সা। এটির সর্বোচ্চ শেয়ারের মূল্য ছিল 46 টাকা এবং সর্বনিম্ন ছিল 55 টাকা 20 পয়সা। তারপর রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। এটির বর্তমান শেয়ার মূল্য 21 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ 21 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন ছিল 20 টাকা 50 পয়সা। পরবর্তীতে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটির বর্তমান শেয়ার মূল্য 111 টাকা 20 পয়সা এবং এটির সর্বোচ্চ শেয়ারের মূল্যও ছিল 111 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন ছিল 106 টাকা 90 পয়সা। দর্শক, এই ছিল শেয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ না থাকায় বাংলাদেশের তৈরি পোশাক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। সংবাদ সম্মেলন করে এমন শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ। ব্যাংক খাতের দুর্বলতাও দেশের পোশাক শিল্পকে পিছিয়ে দিচ্ছে বলে দাবি সংগঠনটির। গেল অর্থবছর প্রায় 39 বিলিয়ন 35 কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানির পর চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44 বিলিয়ন 49 কোটি ডলার। এই 44.49 বিলিয়ন ডলার যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমাদের কি সঠিক রোডম্যাপ আছে? বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএর এমন শঙ্কার কারণ পরিষ্কার করেন সংগঠনটির সভাপতি। জানান, নিরবচ্ছিন্ন উৎপাদনে কারখানায় দরকারি কর্মপরিবেশের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন ক্রেতা প্রতিষ্ঠানগুলো। এই যে কারখানা খুলতেছে, কোন সময় বন্ধ হয়ে যাবে, কোনো এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এরিয়াতে প্রবলেম হচ্ছে। এতে যেটা হচ্ছে, বহির্বিশ্বের রিটেলাররা তারা বিভিন্ন দেশে কিন্তু বাজার খুঁজতেছেন, মার্কেট খুঁজতেছেন, কিভাবে অর্ডারগুলো মুভমেন্ট করতে পারবেন। রোববার রাজধানীর উত্তরায় বিজিবিএর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রেতা হারানোর পেছনে দায়ী ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রা সংকটে সময়মতো এলসি খুলতে পারছেন না উদ্যোক্তারা। আমরা বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে অর্ডার প্লেসমেন্ট করছি, কিন্তু তারা ব্যাংকিং জটিলতার কারণে অন টাইম এলসি ওপেন করতে পারছেন না। যখন সুনাম নষ্ট হচ্ছে ডেলিভারি অন টাইম না করার কারণে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারগুলো অর্ডারগুলো অন্য জায়গায় নেওয়ার চিন্তা করছেন। বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ সহ পোশাক শিল্পের বড় সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীর লক্ষ্য অর্জন করা সহজ হবে বলেও মনে করে সংগঠনটি। 50 বিলিয়ন 2027-এর মধ্যেই সম্ভব। এ সময় স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে আগামী বছরই বের হওয়া নিয়েও উদ্বেগ জানান বিজিবিএ সভাপতি। এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েশন হয়ে যাই, আমরা অনেক ধরনের বেনিফিটগুলো থেকে বঞ্চিত হব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। দিনাজপুরের হাটবাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। তবে মৌসুমের শুরুতে আগাম ধান যে দামে বিক্রি করছেন তাতে লাভের মুখ দেখছেন না কৃষক। তারপরও দাম বেশির কথা বলছেন ক্রেতারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে একটি প্রতিবেদন। সকাল থেকেই ধান কেনা বেচায় জমজমাট দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাট। ভোর 5:30 থেকে কৃষকেরা বিভিন্ন যানবাহনে ধান নিয়ে আসতে শুরু করেন। বেচাকেনা চলে সকাল 11টা পর্যন্ত।
সোমবার হাটে আগাম জাতের প্রতিমন আমন ধান বিনা ৭, বিনা ১৭, বিনা ৭৫ বিক্রি হয়েছে ১০২৫ থেকে ১০৭৫ টাকায়। প্রতিমন কোটরাপাড়ি পাথরভাটার দাম পড়েছে ১০৫০ থেকে ১১০০ টাকা। পুরানো বোরো সম্পা কাটারি ও বগুড়া কাটারির দাম পড়েছে ১৬০০ থেকে ১৬৫০ টাকা। কৃষকদের অভিযোগ ধান বিক্রি করে উঠছে না তাদের উৎপাদন খরচ। কোটরাপাড়ি দিছে ২১০০ টাকা আর পাথরভাটা দিছে ২২০০ টাকা আর ৭৫ ২১০০। বাজার কমই, লেবার খরচা বেশি, বিদায় একটু লাভ হচ্ছে না। ২০ শতক মাটির খরচা হচ্ছে, যদি আপনার ১০,০০০ ধান বিক্রি করতেছি আমরা ৭,০০০। এদিকে ধানের দাম বেশি হওয়ায় কিনে সুবিধা করতে পারছেন না বলে দাবি ব্যবসায়ী ও মিলারদের। ইন্ডিয়ান চাউল আসাতে আমাদের ব্যবসা তো এখন থমকে গেছে, ব্যবসা আমাদের চলতেছে না, চাল ধরে আমরা মারা যাচ্ছি, অবস্থা এরকম চাল মিলে বিক্রি হয় না, কিনে কোনোগুলো লাভ হচ্ছে না, শুধু কিনতেছি লেবার চালানোর জন্য। জেলা কৃষি বিভাগের তথ্য, দিনাজপুরে ২,৬০,৮৬০ হেক্টর জমিতে এবার আমন আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। মেহেরপুরে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে দাম, তবে ক্রেতাদের অভিযোগ এখনও তা নাগালের বাইরে। মেহেরপুর বড়বাজার সংলগ্ন কাঁচা বাজার আড়তে সপ্তাহ ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা, ফুলকপি ৯০ টাকায়, শিম ১০০ প্রতি কেজি, বরবটি, ঢেঁড়স, শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। প্রতি পিস কপির দাম পড়েছে ৭০ টাকা। কৃষকরা জানান প্রতিনিয়ত দাম কমছে, এভাবে দাম কমতে থাকলে ক্ষতির মুখে পড়বেন তারা। চলতি মৌসুমে বর্ষার প্রভাবে ফসল নষ্ট হয়েছে, এছাড়া সার, কীটনাশক ও দিনমজুরের মূল্য বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে বলেও দাবি তাদের। প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার শাকসবজি বিক্রি হয় এই আড়তে। শীতকালীন সবজি মোটামুটি আসা শুরু হয়েছে, দাম সহনীয় পর্যায়ে আছে। এভাবে থাকলে পারে আমাদের একটু লাভজনক একটু হবে। কপি হয়নি জমিতে, সব বর্ষাতে নষ্ট হয়ে গেছে। মালটা একটু বেশি আমদানি হয়, তাতে কমিশনটা একটু বেশি হয়, আর যদি মাল কম আমদানি হয় সেক্ষেত্রে আমাদের কমিশন কমে যায়, আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হই। সময় বাণিজ্য ৪০ বছর পূর্তি উদযাপন করলো দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ। সমৃদ্ধির পথে একসাথে এই প্রতিপাদ্যে ৪ দশকের পথ চলাকে স্মরণ করে ইফাদ গ্রুপ ১১ অক্টোবর শনিবার ধামরাই ইফাদ অটোস ফ্যাক্টরিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪ দশক পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, সব ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা। ইফাদ গ্রুপের চেয়ারম্যান বলেন, ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবারে মুক্তবাজারের খবর। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনায় কমতে থাকা অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীদের আশা, ওয়াশিংটন বেইজিং সম্ভাব্য বৈঠক বিশ্বের ২ বৃহত্তম অর্থনীতি ও তেল ভোক্তা দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমাতে পারে। সেমিকন্ডাক্টর, যুদ্ধবিমান এবং অন্যান্য উন্নত প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান রেয়ার আর্থ খনিজগুলোর উপর চীনের রফতানি নিয়ন্ত্রণ আরোপের পরই নতুন করে আরও ১০০% শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে ভয় না পাওয়ার কথা জানায় চীন। এই বাণিজ্য উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে গত ২ দিন ধরে কমে গত ৫ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছায় তেলের দাম। তবে সোমবার সকালে বাড়তে শুরু করেছে এসব জ্বালানির দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, সকালে বিশ্ববাজারে বহুল ব্যবহৃত জ্বালানি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $৫৯.৭২। একদিনে বেড়েছে ১.৪৩%। এদিকে বেড়েছে ব্রেন্টের দামও। গতকালের তুলনায় ১.৩৭% বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $৬৩.৫৭। সোমবার সকালে বিশ্ববাজারে প্রতি MMBTU প্রাকৃতিক গ্যাস বিক্রি হয়েছে $৩.১২, যা গতকালের তুলনায় 0.৭২% বেশি। এদিকে প্রায় 2% বেড়েছে গ্যাসোলিনের দাম। আগের দিনের তুলনায় 1.8% বেড়ে এই জ্বালানি বিক্রি হচ্ছে গ্যালন প্রতি $1.84। বিনিয়োগকারীদের আশা, যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের সম্ভাব্য বৈঠকের মধ্য দিয়ে চলমান বাণিজ্যিক উত্তেজনা কমতে পারে। ফরহাদ রহমান, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য।
সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা 2025। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সভায় অংশ নেবে শতাধিক দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ বেসরকারি খাত সংশ্লিষ্টরা। এবারের সভায় মার্কিন শুল্ক সহ বৈশ্বিক অর্থনীতির নানা সমস্যা সমাধানের পথ খুঁজবে অংশ নেওয়া দেশগুলো। IMF এর প্রতিশ্রুত ঋণ ছাড়ে বিশেষ জোর দেবে বাংলাদেশ। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা, বাণিজ্যে স্থিতিশীলতা, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত সহ নানা দিক নিয়ে আলোচনা উত্তরণের পথ খুঁজতে পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IMF সদর দফতরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। সভায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর সেন্ট্রাল ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্টরা পৌঁছেছেন ওয়াশিংটনে। এবার বিশেষভাবে মার্কিন ট্যারিফ, জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয়, বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর টালমাটাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার, অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থনীতি সম্পর্ক বিভাগ ERD সচিব শাহরিয়ার কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর সহ 12 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী সভায় IMF এর $550 কোটি ঋণের মধ্যে আরও $200 কোটি ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। IMF এর বার্ষিক সভার পাশাপাশি V20 খ্যাত ভালনারেবল 20 ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে এবং OPEC ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জানা গেছে সভায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে $500 কোটি সহায়তার দাবি জানাবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া সাইডলাইনে বৈঠকে বসার কথা রয়েছে অন্য দাতা সংস্থার সঙ্গেও। IMF এর বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শেষের দিকে। 13 অক্টোবর সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে বিশ্ব ব্যাংক ও IMF সদর দপ্তর। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চীনের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শুল্ক আরোপের হুমকি দিয়ে চীনকে দমানো যাবে না। তারা বাণিজ্য যুদ্ধ চায় না, তবে একে ভয়ও পায় না। ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকিতে এমন পদক্ষেপ দেশটির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চীনা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি মার্কিন দ্বিচারিতার উদাহরণ বলে মন্তব্য করেছে চীন। যুক্তরাষ্ট্র এই হুমকি কার্যকর করলে চীনও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হুমকি আন্তর্জাতিক বাণিজ্যের ন্যায্যতার পরিপন্থী। শুক্রবার ট্রাম্প চীনের বিরল খনিজ রপ্তানিতে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করে, যা আধুনিক প্রযুক্তি পণ্যের জন্য অপরিহার্য। এর জবাবে ট্রাম্প অভিযোগ করেন, চীন বিশ্বকে জিম্মি করে রাখার চেষ্টা করছে। এমনকি তিনি এই মাসের শেষ দিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক থেকেও সরে আসার ইঙ্গিত দেন। তবে পরে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসা করে বলেন, শি একজন বুদ্ধিমান ও শক্ত নেতা। তিনি ইঙ্গিত দেন, চীন যদি বাণিজ্যে অনমনীয় থাকে তাহলে নভেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বড় ধরনের ধস নামে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি মন্তব্য আসন্ন বৈঠকের আগে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল হতে পারে। গেল মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে 3 অঙ্কের শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছিল, কিন্তু এখন আবার উত্তেজনা বাড়ায় দুই দেশের নেতাদের নির্ধারিত বৈঠক হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। সুদহার কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দুশ্চিন্তায় বিনিয়োগকারী, নিরাপদ বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ। ঘরে এখনো চাল নেই, অনেকজনে উদ্ধার করে খায়। পাশে ঘরে বাতান্য খাওয়াইয়ে মাদ্রাসায় মেলা করাই দিছি। 10 কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও সহায়তা পাননি অনেক জেলে। নামমাত্র বরাদ্দেও 9/6 অভিযোগ। যোগ হয়েছে জেল জরিমানার খরচ। নির্দেশনা দিয়ে যে খালাস অধিদপ্তর। এবং ওয়াশিংটনে IMF বিশ্বব্যাংক বার্ষিক সভা শুরু হচ্ছে আজ। গুরুত্ব পাবে আগ্রাসী মার্কিন শুল্কের বৈশ্বিক প্রভাব। IMF এর প্রতিশ্রুত ঋণ ছাড়ে বিশেষ জোর বাংলাদেশের। এ ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন তোহা খান তামিম।
রোজা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।